মালা খানি বাউলে রে মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলে রে মনটার হে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে সে রাখে যেমন ঝিনুক কলসের আবরণে মুক্তার সুখ সে রাখে যেমন ঝিনুক কলসের আবরণে মুক্তার সুখ তেমনি তোমার নিবিড় ছোঁয়া ভেতরের নীল পদ্ধরে হে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম তেমনি তোমার গভীর ছোঁয়া মরমের মূল পদ্ধরে হে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি আছো তুমি আছো তুমি হৃদয় জুড়ে প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের কালের সুরে। আসলে সঙ্গীত একটা প্রজন্মগত ব্যাপারও। এই যে আজকে আমরা বেড়ে উঠছি বা যারা বেড়ে উঠছেন তারা এক প্রজন্মের গান শুনে বেড়ে উঠছেন, আবার যারা এখন গান করছেন তারাও এক প্রজন্মের গান শুনে বড় হয়েছেন। আজকে আমাদের সাথে এই দুটি প্রজন্মকে যুক্ত করে এমন একজন শিল্পী আছেন। আপনারা তার গান শুনছিলেন, তিনি মনি জামান। চলুন আমরা তার সঙ্গেই কথা বলি, গান শুনি। মনি ভাই, যেমনটা শুনছিলাম যে আপনার মিউজিক্যাল যে জার্নি, আপনি বলছিলেন যে 82 থেকে মোটামুটি আপনার মিউজিক্যাল লাইফটা আসলে স্টার্ট।
সেটা যদি তাহলে এখন প্রায় কত বছর হলো আপনার এই সঙ্গীত জীবনের? 45 বছরের কাছাকাছি। এই যে দীর্ঘ সময়ের সঙ্গীত যাত্রা, কখনো কি মনে হয়নি যে ঠিক আছে মিউজিক করছি কিন্তু পাশাপাশি নিজেকে অন্য কোনো পরিচয় দিতে চাই, এটা কি কখনো মনে হয়নি? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। মিউজিক তো আমি ভালোবেসেছি, এই কারণেই মিউজিকে যুক্ত হয়েছি। অন্য পরিচয়ে পরিচিত হওয়ার প্রশ্নই কখনো আসেনি আমার মাথায়। অন্যরা যে বিষয়টা বলে যে জীবিকা নির্বাহের জন্য অন্য কোনো প্রফেশন বেছে নেওয়া, সেটাও আমি কখনো করিনি। তার কারণ আমি বিশ্বাস করি মিউজিক করতে হলে আমার ফুল টাইম ডেভোশনটা মিউজিকের দরকার, না হলে জিনিসটা ঠিক প্রপার হয়ে ওঠে না। প্রপার হয় না। যদি আমাদের এখানে অনেকে করে থাকেন, কিন্তু আমি মনে করি যে মিউজিক করলে আর কিছু করা যায় না আসলে। আর অন্য কোনো পরিচয় আমি কখনো পরিচিত হতে চাইনি। এই ক্ষেত্রে একটা বিষয় আসলে আপনার সঙ্গে কথা বলাই প্রয়োজন, সেটা হচ্ছে আমরা দেখি যে ম্যাক্সিমাম মিউজিশিয়ানস বা যারা প্রায় 15-10 বছর ধরেও এই ইন্ডাস্ট্রিতে আছেন, তাদেরও একটা অভিযোগ হলো যে বাংলাদেশে আসলে আর্ট ফিল্ডটা এখনও কমার্শিয়ালি এস্টাবলিশ না। সো আপনি তো 45 বছর, আপনি যেটা বলছিলেন যে আপনি অন্য কোনো পেশাকেও কখনো পেশা হিসেবে নেওয়ার প্রয়োজনও বোধ করেননি। সো এই 45 বছরের দীর্ঘ পথ চলায় আপনার কি কখনো মনে হয়নি যে কমার্শিয়ালি মিউজিকটা পারফেক্ট না, বা কিছু একটা, বা মিউজিক থেকে আসলে জীবিকা নির্বাহ হয় না, এমন কি কোনো অনুভূতি এসেছে বা মনে হয়েছে কিনা, সেটা একটু জানতে চাই। মিউজিক থেকে যে জীবিকা নির্বাহ হয় না, এই কথাটা তো ভুল। অনেক অনেক মানুষ মিউজিকের উপর ডিপেন্ড করে আছে। আমরা যে শিল্পীদের দেখতে পাই, শুধু তারা না, এই শিল্পীর বাইরে মিউজিশিয়ানসরা, বিভিন্ন ক্রুরা, যারা আমাদের সাউন্ড সিস্টেম, লাইটস, টোটাল মিলায় তো একটা শো হয়, বা সবাই মিলে আমরা একটা পরিবার। সত্যি কথা বলতে মিউজিকের পেছনে অনেক অনেক মানুষ তাদের জীবন জীবিকার জন্য এখানে ব্যস্ত থাকে। আপনার এই কথার সাথে একটু যুক্ত করে আসলে বলতে হয়, যেহেতু আপনাদের যাত্রাটা অনেক আগে শুরু হয়েছে, সো ওই সময়ে মিউজিক্যাল, ধরে নিলাম যে ওই সময় হয়তো বা এই ফিল্ডটাকে প্রফেশন হিসাবে নেওয়া যেত। আপনার কি মনে হয় যে এখনও সেই সময়টা আছে, বা এখনও কি মিউজিকটা আসলে প্রফেশন হিসেবে এই প্রজন্মের শিল্পীরাও নিতে পারে? তখন যেত না। আমরা যখন শুরু করেছি তখন সত্যি খুব টাফ ছিল। এত মিডিয়া ছিল না, এত রিসোর্স ছিল না। আজকে কালের কণ্ঠে এসেছি, একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। এরকম তো প্ল্যাটফর্মই ছিল না। আমাদের সময় কি হতো, বছর আনতে একটা অ্যালবাম, অনেকে 1.5 বছর লেগে যেত, 2 বছর লেগে যেত, আর কিছু স্টেজ প্রোগ্রাম, আর বিটিভিতে একদম হাতে গোনা কিছু প্রোগ্রাম। এর বাইরে তো আসলে আর্টিস্টরা ওইভাবে না। রেডিওর বিষয়টা আছে এর সাথে, কিন্তু সবাই তো আর রেডিওর সাথে সম্পৃক্ত না। তখন আসলে অনেক টাফ ছিল, কিন্তু এখন তো আর্টিস্টদের অনেক এন্ডোর্সমেন্ট হচ্ছে, অনেকগুলো ওয়ে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, অনেক আগের থেকেই হচ্ছে। বরঞ্চ আমি দেখেছি অনেক ইয়াং রা যারা মিউজিশিয়ান হিসেবে নিজেদের প্রফেশনই শুরু করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মিউজিক আসলে একটা আর্টের বাইরেও একটা এস্টাবলিশমেন্ট প্রফেশন, রাইট? এস্টাবলিশ, এইখানে আমাদের কিছু বিষয় হয়েছে, আমাদের কখনো হয় কি, আমরা চলে এসছি আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে। মিউজিকের ক্ষেত্রে যেটা হয়েছে, কেউ কখনো ভাবেনি বলতে মিউজিকটা মিউজিকের জায়গায় ছিল না বিগত অনেক অনেক বছর ধরে। মিউজিক অন্য কিছুর সাথে মিলে গিয়েছে। যেমন ধরেন, আমরা বিভিন্ন অকেশনগুলো হয়, বিভিন্ন প্রাইজ গিভিং সেরিমনি হয়, প্রতিষ্ঠা বার্ষিকী হয়, যেগুলো আমরা টিভিতে দেখছি পরে, হ্যাঁ, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। ওখানে কিন্তু কেউ আর গান করছেন না, ওখানে সবাই লিপসিং দিচ্ছেন, সাউন্ড ছেড়ে দিয়ে, রাইট। তো মিউজিকটা অনেক আগেই চলে গিয়েছে, আমরাই মিউজিককে তাড়িয়ে দিয়েছি।
ঠিক আছে? তো আমাদের তো এরকম কিছু অল্প কিছু জায়গা আছে যেখানে আমাদের মিউজিকটাকে ফোকাস করার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে তো মিউজিক বন্ধ। রাইট, এটা একটা ব্যাপার। এটা বেশ অনেক আগে থেকে শুরু হয়েছে এটা। মনি ভাই, অতীতের কথা যেহেতু শুনছিলাম, আপনাদের শুরুটা যেহেতু শুনছিলাম, এই মুহূর্তে একটু শুরুর দিকের গানে আসব। আপনার জীবনের প্রথম কোন গান মানুষের কাছে সবচেয়ে বেশি পৌঁছালো, এবং কোন গানটা দিয়ে আপনার মনে হলো যে না, আমার এই ফিল্ডে থাকা উচিত, সেই গানটা একটু শুনবো, তারপর শুনবো সেই গানের গল্প? একটু গানে যেতে চাই আবার। গানটা ছিল অনুভবে কল্পনাতে যে মিশেরাও। এটা আমাদের ফার্স্ট অ্যালবামের টাইটেল সং। অ্যালবামটার নামও অনুভবে ছিল। ঠিক আছে, আমরা একটু শুনি। অনুভবে কল্পনাতে যে মিশেরা, হাসির ঝলকে তুমি রজনীগন্ধা ফোটাও, উদাসী মন শুধু তোমার পানি চেয়ে রয়, ভাবনাগুলো শুধু তোমার ছবি এঁকে যায়। হায় রে কোন সুখ আমার বিভোর তোমার স্বপনে, কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে কয়। অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে, দৃষ্টিতে কি যে মায়া ছিল, ভালোবাসা কেড়ে নিলে। অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে, দৃষ্টিতে কি যে মায়া ছিল, ভালোবাসা কেড়ে নিলে। আলো আধারিতে লাগছিল তোমাকে, স্রষ্টার গড়া কোনো প্রতিমা যেন। লজ্জার মায়া যা অনমনে ছিন্ন করে ভালোবাসা দিলে, দু হাতে ভরে। লজ্জার মায়া যা অনমনে ছিন্ন করে ভালোবাসা দিলে, হাতে ভরে। গোপনে বিজনে সুখ আমাকে পেয়ে, ইন্দ্রজালের মোহে জড়িয়ে ধরে। অনুভবে কল্পনাতে যে মিশেরা, হাসির ঝলকে তুমি রজনীগন্ধা ফোটাও, উদাসী মন শুধু তোমার পানি চেয়ে রয়, ভাবনাগুলো শুধু তোমার ছবি এঁকে যায়। হায় রে কোন সুখ আমার বিভোর তোমার স্বপনে, কখনো আগে বুঝিনি ভালোবাসা
কারে কয়। দুর্দান্ত একটা গান শুনলাম আমরা। এই যে অনুভবে কার লেখা? আমার আপনারই লেখা। এই যে এই অনুভব কার প্রতি প্রথম ফিল করেছিলেন? না আসলে কোনো ব্যক্তি উপর কে কল্পনা করে গানটা করা হয়নি। গানটা আমি আসলে আমার একটা ভাবনা, আমার ভাবনাটা এরকম ছিল যে ভালোবাসাটা কেমন হতে পারে। গানের লাইনে আপনি সেটা বলেছেনই। হ্যাঁ, আমি তখন তো আমি একদম টিনেজার যখন আমি এই গানটা লিখেছি, তখন আমি কল্পনা করেছি কাউকে ভালোবাসলে কিভাবে বাসা উচিত। মানে বা আমিও কিভাবে ভালোবাসবো, বা এরকম যে এরকম কিছু জিনিস বিষয় আছে যে লজ্জার মায়াজাল আনমনে ছিন্ন করে ভালোবাসা দিলে দুহাতে পড়ে। তো আমিও তো এরকম এক্সপেক্ট করি, কারণ আমাদের সময় একটা বিষয় ছিল সাধারণত মেয়েরা বলতে চাইতো না। তো আমি এক্সপেক্ট করতাম যে না, একটু তারাও রক্ষণশীল সমাজ ব্যবস্থা। হ্যাঁ, তারাও বলুক, তাহলে বিষয়টা খুব পরম্পরা হয় আর কি। এইভাবে এই গানটা করা। এই গান সারা কেমন পেল, কত সালে পাবলিশ হলো এবং এরপর কিভাবে নিজেকে আবিষ্কার করলেন? যখন এই গানটা রিলিজ হলো, এই অ্যালবামটা কত সাল? 1991 সালে। 91। ওকে। ঠিক আছে, প্রথম 2-3 মাস পরেই টের পাওয়া শুরু করলাম। তখন হয়েছে আমাদের তো আসলে তখন অনেক সীমাবদ্ধতা ছিল। তখন আনন্দ বিচিত্রা একটা ম্যাগাজিন ছিল, রাইট। ওইখানে আমাদের যে ব্যান্ডগুলো মোটামুটি ফোকাসড হয়েছে, প্রমিনেন্ট হয়েছে, নতুন আসছে, যারা প্রমিনেন্ট, যাদের গান মানুষ পছন্দ করছে, এরকম ব্যান্ডের একটা পাতা থাকতো। তো সেখানে আমাদের একবার সাক্ষাৎকার নেওয়া হলো, এবং তখন একটা জিনিস যেটা থাকতো, আমরা তো মেনলি লাইভ শো, স্টেজ শোর জন্যেই মানে ব্যাকুল থাকতাম। তখন ওইখানে প্রতিটা ব্যান্ডের ঠিকানা লিখে দেওয়া হতো যোগাযোগের জন্য। তো আমাদের একটা ঠিকানা ছিল। তো 2-3 মাস পরে ওই ঠিকানায় চিঠি আসা শুরু হলো। আচ্ছা আচ্ছা, সেই চিঠিগুলো কেমন ছিল? অনেক মানে এটা কি বলে, মানুষ ইমোশন থেকে মানুষের ভালোবাসা জানিয়ে, ভিতরের আবেগ, তা আমি খুব মানে ভাল লাগতো আমার। এবং ওইখান থেকেই আসলে মনে হয়েছে যে না, গানটা এমন একটা বিষয়, এটা তো মানুষের মনকে নক করছে। তখন তো সিডি বিক্রি হতো, রাইট? না, তখন ক্যাসেট। সিডিটা আরো পরে এসেছে। কত সংখ্যক ক্যাসেট বিক্রির খবর আপনি পেয়েছিলেন? না, তখন আমরা এইভাবে খবর পেতাম না। আচ্ছা, মানে এই গোনার বিষয়টা বা এই ধরনের, পরেও কি কখনো জানা হয়নি যে এই ক্যাসেটটা এত সংখ্যক? না, এইগুলা এই বিষয়গুলো আসলে কি, আমাদের এখানে এই মাপজোকের কোনো সিস্টেমই ছিল না। মানে পাবলিশাররা, যারা পাবলিশাররা করতেন, এখানে সত্যি কথা বলতে কি, পাবলিশাররা কখনো আর্টিস্টদের সাথে শেয়ার করতে চাইতেন না, বিকজ তাহলে পরের অ্যালবামে তার ডিমান্ডটা বেশি হবে। তো এরকম আর কি, মানে এই বিষয়গুলোর জন্য আসলে কখনো ওইভাবে মানে অনুভবের বেনিফিটস কি এখনো পাচ্ছেন? হ্যাঁ, প্রতিনিয়ত কমার্শিয়ালি পাই। আচ্ছা আচ্ছা, মানে ভালোবাসা তো আছেই, অনেক মানুষের অনেক এক্সপিরিয়েন্স আছে এই গানটার সাথে, অনুভবের গানটার সাথে। সেগুলো অনেকে শেয়ার করেন, অনেকে ফেসবুকে শেয়ার করেন, স্টেজে তো পাই। তাহলে তো বলা চলে যে আপনার 91-এর সৃষ্টির যে নির্যাস, সেটা আপনি এখনো পাচ্ছেন। এটা একটা বড় ব্যাপার। না, সৃষ্টি যদি এক মনে করা হয়, তাহলে তার একটা ফলাফল আসবেই, আমি এটা বিশ্বাস করি, হয় আজ নালে কাল। কিন্তু আমরা যারা এই ধরনের গান করতে ভালোবাসি, আমরা তো আসলে প্রতিটা গানই সন্তানের মতো ভালোবাসি এবং সেইভাবেই লালন পালন করে আসছি। মনি ভাই, এই পর্যায়ে আমি আরো গল্প আপনার সাথে করব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরেকটা গান শুনে পরে আবার আমি গল্পে ফিরি। এই মুহূর্তে গান যদি শোনান, কি শোনাবেন? জাস্ট এটা আমাদের সরাসরি দর্শকদের উৎসর্গ করে আমরা শুনি আপনার কাছে। আচ্ছা, আমি এই গানটার বিষয়টা একটু বলি। এই গানটা হচ্ছে পপ সম্রাট আজম খান। ওকে। আমার খুব সৌভাগ্য হয়েছিল, ওনার শেষ অ্যালবাম যেটা গুরু তোমায় সালাম, ওই অ্যালবামটার কম্পোজার ছিলাম খুব আমি। লিজেন্ডারি অ্যালবাম, আমরা পরবর্তীতে শুনেছি গুরু তোমায় সালাম অ্যালবাম। রাইট, ওই অ্যালবামটার আলহামদুলিল্লাহ ফরচুনেটলি কম্পোজার আমি। আচ্ছা। তো ওখানে যেটা হয়েছে, ওনার জন্যই করা হয়েছিল অ্যালবামটা,
কিন্তু উনি অসুস্থ হওয়াতে উনি সবগুলো গান করতে পারেননি, 3টা গান করতে পেরেছিলেন। তখন উনি আমাকে বলেছিলেন যে মনি, এই যে অসমাপ্ত গানগুলো আছে এগুলো তুমি গিয়ে এখন কমপ্লিট করে ফেলো, আমি সুস্থ হই 2 বছর পরে আমরা আবার একটা অ্যালবাম করব। তো উনি তো আর সেই 2 বছর পর আর অ্যালবাম আর এলো না 2 বছর। তো যেই গানটা এখন করা, গানটা লিখেছেন আরেক শ্রদ্ধেয়জন মোহাম্মদ আবুল খায়ের। উনি আসলে আজম খানের অ্যালবামটা করার জন্য উনি আমার কাছে প্রথম বলেছিলেন যে আজম ভাইয়ের যদি একটা অ্যালবাম করা যায়। উনি খুব ভালো, ওনার লেখনী শক্তি, উনি গানটা লিখেছেন। এবং উনি গানটা আজম খান যখন প্রথমবার সিঙ্গাপুর থেকে ট্রিটমেন্ট হয়ে আসলো, তারপরে এই গানটা করা, ওনাকে মেনশন করেই করা, মানে মিন করেই করা হয়েছে। কিন্তু আজম খান সম্পর্কে গল্পে আমরা আবারও ফিরবো, তার আগে আমি একটু গানে যেতে চাই। ঝড়ের কাছে আমার দুঃখের কাহিনী শুনিও বন্ধু, আকাশ পানে চাইও। আমায় যদি পড়ে গো মনে বন্ধু, আকাশ পানে চাইও। আমায় যদি পড়ে গো মনে বন্ধু, আকাশ পানে চাইও। লক্ষ কোটি তারার মাঝে আমায় তুমি খুঁজিও বন্ধু, আকাশ পানে চাইও। আমায় যদি পড়ে গো মনে বন্ধু, আকাশ পানে চাইও। কইতে চাইলে মনের কথা কইও পাখির সনে, নিরালাতে পাইতে চাইলে যাইও গহীন বনে। কইতে চাইলে মনের কথা কইও পাখির সনে, নিরালাতে পাইতে চাইলে যাইও গহীন বনে। ঝড়ের কাছে আমার দুঃখের কাহিনী শুনিও বন্ধু, আকাশ পানে চাইও। আমায় যদি পড়ে গো মনে বন্ধু, আকাশ পানে চাইও। ভালোবাসতে চাইলে আইসো বসন্তেরই কালে, ফুল হয়ে যে রইব ফুটে নাচবো হাওয়ার তালে। ভালোবাসতে চাইলে আইসো বসন্তেরই কালে, ফুল হয়ে যে রইব ফুটে নাচবো হাওয়ার তালে। দেখতে চাইলে মধুর হাসি চাঁদের দেখিও বন্ধু, আকাশ পানে চাইও। আমায় যদি পড়ে গো মনে বন্ধু, আকাশ পানে চাইও। লক্ষ কোটি তারার মাঝে আমায় তুমি খুঁজিও বন্ধু, আকাশ পানে চাইও। দুর্দান্ত, দুর্দান্ত। যেই গান আজম খানের থেকে পাওয়ার কথা ছিল সেই গান আমরা পেলাম আপনার কাছে, আপনি তারই প্রতিনিধিত্ব করেছেন এই গানে। জি, আজম খানের প্রসঙ্গ যেহেতু আনলেন, আমরা যতদূর জেনেছি আজম খান খুব
সাবলীল সরল একজন মানুষ ছিলেন। সো এমন কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে আজম খানকে ঘিরে, যেটা আপনাকে এখন খুব মানে স্মৃতিকাতরতায় ভোগায়? একটু শুনতে চাই। আমি খুব সৌভাগ্যবান যে আজম ভাই চলে যাওয়ার আগের ঠিক 2 বছর ওনার সাথে আমি খুব বেশি কানেক্টিং ছিলাম। প্রায় প্রতিদিন বিকেলেই ওনার বাসায় আমি যেতাম। আমাদের এই গানের বা এই অ্যালবামের সূত্র ধরেই আমাদের ঘনিষ্ঠতা। যদিও আমি 90 দশকে ওনার 2টো গান করেছি, ওখান থেকে ওনার সাথে আমার পরিচয়টা, বা মানে উনি আমাকে ভালোবাসেন ওইখান থেকেই। পরবর্তীতে এই সময় প্রায় 2 বছর আমরা মানে আমি ওনাকে জানতে পেরেছি। আমার কাছে সত্যি কথা কি, আজম খান অনেক 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 উঁচু দরের মানুষ। হ্যাঁ, অনেক উঁচু দরের মানুষ। হয় কি, এত সাধারণ, এত সাবলীল, এই মানুষটাকে ধরা যাইতো না। আমার গভীরতাটা কোনো স্পেসিফিক স্মৃতি কি আমরা শুনবো না? যেমন আমি স্মৃতি তো কেমন, উনি কেমন সরল প্রকৃতির লোক, এটা আমার মনে পড়লে আমি প্রায় হেসে দিই আর কি। একটা ঘটনা, এটা বোধহয় কোথায় বলেছি, তাও শুনি। একবার হয়েছিল ওনার যখন অসুস্থ, তখন ওনার ওখানে অনেক টাকা এসছিল। উনি আমাকে বললেন, মনে একটু কালকে এসো, একটু ওনার বাসার কাছেই মানে আরামবাগের ওখানে ব্যাংকে, তো ব্যাংকে নিয়ে যাব। তো উনি আমাকে বলে, আমি ঠিক আছে। তো সকালবেলা গিয়েছি আমরা 2 জন। এখন আমার হাতে একটা শপিং ব্যাগে টাকা, ঠিক আছে, একদম কাগজের শপিং ব্যাগে, আর উনি আমার সাথে সামনে সামনে। ফুটপাথ ধরে আমরা হেঁটে যাচ্ছি। টাকার অ্যামাউন্টটা কেমন ছিল ওখানে? কথার কথা আপনি হয়তো গোনেননি, বাট কি মনে হয়? অনেক বড় অ্যামাউন্ট ছিল, 5-6 লাখ বা আরো বেশি। আরো বেশি। তো ওইটা আর কি নিয়ে যাচ্ছি। তো এখানে তো বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টারের দেয়াল আছে, ওই দেয়ালের ওইখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার উল্টা দিক দিয়ে একজন পুলিশের সাব ইন্সপেক্টর আসছে। তখন সে বলতেছে যে, কি ব্যাপার, মানে এইখান থেকে পুলিশ আসতেছে, আমাদের কি অ্যারেস্ট টেস্ট করবে নাকি? আমি বলতেছি, বলেন কি? আমিও তাকায় আছি। এখন এইভাবে আমরা এই ফুটপাথ দিয়ে হাঁটছি, ওই পাশ দিয়ে উনি আসতেছেন। আজম ভাই এটা বলতেছে আমারে, আমি চিন্তা করছি কি বলছে। না, আবার শপিং ব্যাগে এতগুলো টাকা। হ্যাঁ, ওইটা আমার অত নাই, অত মানে দিনের বেলা তো আরো একটা ইয়ের উপরে। তখন ওই পুলিশ অফিসার সামনে এসে গুরু একটা স্যালুট দিল। স্যালুট দিয়ে বলছে, গুরু আপনার সাথে একটা ছবি তুলবো। তার যে অধীনস্থ, তার বলে ছবি তুলো। তা আমি তাজ্জব হয়ে থাকলাম যে ওই ভদ্রলোক আসছেন, ছবি তুলতে আসতেছে। আর আজম খান ভয় পাচ্ছিল। আর আজম খান বলছে, আমাদের কি অ্যারেস্ট করবে নাকি আসতেছে এইভাবে? তো কি সরল প্রকৃতির লোক, মানে এটা মানে কোনোভাবেই মানে মানে আমার মাথায় কাজ করে না আর কি। মানে আমরা তো অনেক স্টারডম বা অনেক সেলিব্রিটি, আমরা নিজেদেরকে ভাবি, অনেক কিছু করি। আজম খান কতটা সাবলীল ছিলেন। হ্যাঁ, এই ক্ষেত্রে এসে আমি স্পেশালি 2টা গানের থেকে একটা আপনার কাছে একটু শুনতে চাইবো। সেটাও, এই তো গেল আজম খানের সাথে আপনার স্মৃতি। এবার আমরা আজম খানকে ট্রিবিউট করে একটা শুনবো, পাপড়ি অথবা আলাল ও দুলাল, এই 2টা থেকে কোনো একটা আমাদের একটু শোনান। সবটা শোনাতে হবে না, যতটুকু আপনার ভাল লাগে। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। দুর্দান্ত। এই যে আজম খানের স্মৃতিচারণ আমরা করলাম,
আসলে তারা আসলে প্রত্যেকেই নমস্য, সঙ্গীতের জন্যও নয়, বাইরের জীবনেও এই সরলতা আসলে নমস্য পর্যায়ে রয়েছে। আচ্ছা, এবার আমি আর একটু আপনার আর্লি লাইফে ফিরি। এই যে সঙ্গীতের কথা বলছিলেন, শুরুতে পরিবার থেকে কি কিছুটা আপত্তি করেনি যে এ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন বা একটা অনিশ্চয়তাকেই ভবিষ্যৎ হিসাবে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন, সেই ব্যাপারে পরিবারের সাড়াটা কেমন ছিল? না, পরিবারের থেকে কোনো সাড়াই ছিল না, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমার বাবা চাকরিজীবী ছিলেন, আমার মা গৃহিণী ছিলেন। আমি ওরকম একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, যারা প্রথমে তো আমার বাবার অফিস ছিল 8টা 2টা, পরে 9টা 5টা, তাদের জীবন মানে ওই ধরনের একটা লাইফ, মানে ফ্যামিলি থেকে আসছি। এবং আমি যদিও ক্লাস 7 থেকে মিউজিক করা শুরু করেছি, আমার খুব শখ ছিল গিটার মানে বাজানো শেখার। তো আমার মা আমাকে বলেছিলেন যে যেদিন এসএসসি পরীক্ষা শেষ হবে ওই দিনই কিনে দেবো। তো ওই দিনই আমি পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এইটা একটা এটা তো একটা সাপোর্ট ওই সময়, মানে সাপোর্ট বলতে এটা বায়না, মায়ের কাছে বায়না ধরা, ঠিক আছে। তো সেই বায়না হিসাবেই মা এই গিটারটা আমাকে দিয়েছেন, কিন্তু উনি শিল্পী হব বা পরে যখন ছাড়া পেতে শুরু করলেন তখন মা বাবার, তখনও আমার আব্বা আমাকে সবসময় বলছেন যে বাবা তুমি অন্য কিছু করো, ঠিক আছে, তুমি কি করবা এটা করে। ওনারা এরকম মানে থাকতেন, ঠিক আছে। তো কিন্তু আসলে হয়েছে, মিউজিকটা যখন শুরু করে দিলাম, মানুষের ভালোবাসা যখন পাওয়া শুরু করলাম, আর সঙ্গীতটা হয় কি মানুষের মানে নিজের ভিতরে ঢুকে যায়। এই যে গিটার বাজানো, গান করা, লেখা, সুর করা, এই সব কিছু মিলে এগুলোর সাথে এত বেশি আবদ্ধ হয়ে গিয়েছিলাম যে সেখান থেকে আসলে অন্য কিছু ভাবতে পারিনি। তবে আমি খুব সৌভাগ্যবান যে আমার আম্মা আব্বা কখনো আমাকে প্রেশার দেননি বা মিউজিক ছাড়া অন্য কিছু করো। হ্যাঁ, বকাও দেননি, এরকম হয়নি, কিন্তু সবসময় বলেছেন যে অন্য কিছু করো। ওনাদের স্মৃতি নিয়ে একটা গান শুনি আপনার থেকে। আমরা একটা গান আছে যেটা আমাদের ফার্স্ট অ্যালবামের গান, এটা মানুষের মনের দিকের কথাই, আমি একটু ট্রাই করি। মনরে মানুষ গড়া মাটি দিয়া অন্তর রইল পাথর হইয়া, দুই চোখ ভিজাইলি যার সনে, সে তোর ব্যথা দেখলো না রে মনরে। ও রে ও মনে রে, মিছা স্বপ্ন দেখা রে, তুই যে থাকিস সুখের তার, দুঃখ যে তোর ভালোবাসা চলো নারী মালায় গাথা। মিছা স্বপ্ন দেখা রে, তুই যে থাকিস সুখের তার, দুঃখ যে তোর ভালোবাসা চলো নারী মালায় গাথা। দুঃখ যে তোর ভালোবাসা চলো নারী মালায় মনরে। ও রে ও মনে রে, মানুষ গড়া
সে তোর ব্যথা দেখলো না রে। খুব সুন্দর একটা Thank you. গান শুনলাম। এগুলো কি আপনাদের প্রথম দিকের অ্যালবামের গান? ফার্স্ট অ্যালবামের গান, রাইট। মনি ভাই, আলোচনার এই পর্যায়ে এসে ছোট করে একটা বিষয় একটু স্মরণই করব। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথেও মিউজিক খুব কাছে থেকে কানেক্টেড, ইউনিভার্সিটি লেভেলে স্পেশালি রাইট। গ্র্যাজুয়েশনের সাথে। আপনি কি মনে করেন যে আসলে মিউজিক এখন যারা করছেন বা যারা ভবিষ্যতে করবেন, আসলে প্রাতিষ্ঠানিক বিদ্যাটা আসলে বেশ প্রয়োজনীয়, তাই তো? মানে জেনারেল এডুকেশনের কথা মানে জেনারেল এডুকেশন না, স্পেশালি যারা মিউজিক করছেন, মিউজিক, হ্যাঁ অবশ্যই দরকার। এটা কেন, যেমন আমি বলি আপনাকে, ফার্স্টে আমরা এসছি, ওস্তাদের বাড়িতে গান শিখেছি, গিটার শিখেছি, অ্যালবাম করেছি, এসছি। তো ওইখানে যদি আসলে একটা দেওয়াল টেনে দিতাম শেখার ক্ষেত্রে, তাহলে হয়তো আর সামনে আগানো হতো না বলতে, আমি বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রায় সব সুনামধন্য শিল্পীর গান করেছি কম্পোজার হিসেবে, করতে পেরেছি। এবং এটা আমি শুরু করেছি 95 সাল থেকে প্রফেশনালি কম্পোজার হিসেবে। 95 সালেই আমি তখন ওয়েস্টার্ন মিউজিকে গ্রাজুয়েশন করেছি 2 বছরের, 95-96। এটা কেডিএবি, ঢাকায় একটা কোরিয়ান ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট ছিল, ওখান থেকে, ঠিক আছে। তো এই শিক্ষাটা আমাকে অনেক বেশি কাজে দিয়েছে, কেন আমাদের ওখানে 7টা সাবজেক্ট ছিল মিউজিক সংক্রান্তই, তার মধ্যে মাত্র 2টা ছিল বাংলা, একটা বাংলা ক্লাসিক্যাল, একটা তবলা, এছাড়া বাকি সবটাই ওয়েস্টার্ন মিউজিকের। তো এখন যেটা হয়েছে, হ্যাঁ আমার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। আমি যখন ওয়েস্টার্ন মিউজিক শিখেছি, যখন স্টাফ নোটেশন শিখেছি, তখন এগুলো ইমপ্লিমেন্টেশন করার কোনো জায়গা পাইনি। ইভেন এই শব্দগুলো লাইক স্ট্যাকাটো, লিগাটো, এই শব্দগুলো ব্যবহার করার সুযোগ হয়নি। তো দীর্ঘদিন ধরে আমার এই শিক্ষাটা মরিচা পড়েছে, ঠিক আছে। আমি আমার প্র্যাকটিক্যাল মানে ওয়ার্কিংসে আমি এটা ইউজ করতে পারিনি, হ্যাঁ, সেটা আমাদের এই টোটাল দেশের সার্বিক সমস্ত কিছুর জন্য। তো লাভ যেটা হয়েছে, এই শিক্ষাটা আমার ভিতরে কাজ করেছে। এরপরে আমি যে কাজটাই করেছি তার ভিতরে ওই ছাপগুলো থেকেছে। এবার একটু শুনি যে ভবিষ্যতে কি করতে চান, বা মিউজিক থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা কখনো? না, মিউজিক এমন একটা প্রফেশন, এখানে তো আসলে অবসর নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে। এটা প্রফেশনও ঠিক বলবো কিনা আমি জানি না। সঙ্গীত থেকে আসলে অবসর হয় না। আর আমি যেহেতু কম্পোজার, সো আমার তো শুধু গান গাওয়াটাই আমার কাজ না, আমি মিউজিক কম্পোজিশন করছি, সুর করছি। সো আশা করি আমি তো ইনশাল্লাহ করে যেতে পারবো। তাহলে ভবিষ্যতের এইটাই আপনার পরিকল্পনা, সঙ্গীত চলবে? সঙ্গীত চলবে, যতটা পারা যায় মানুষকে নতুন নতুন গান দেওয়ার। আপনাকে এই প্রসঙ্গে বলি, আমার মানে আমি সম্প্রতি 2টো নতুন গান করেছি এফএ মিউজিকের, ঠিক আছে। এটা এফএ মিউজিকের ব্যানারে আসবে। 2টো গানই লিখেছেন আমার শ্রদ্ধেয় জন, উনি খুব মানে গুণী লেখক, ফারুক আনোয়ার। হ্যাঁ, উনি 2টো গানই ওনার লেখা, আলহামদুলিল্লাহ আমার সুর করা। এই গানগুলো আসবে খুব শিগগিরই। তো এরকম মানে নতুন নতুন গান করে যাব, এটাই হলো আমার ফিউচার প্ল্যান। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, কিন্তু আমরা যেরকম গান শুনে শুনে এসেছিলাম, গান শুনে শুনেই একটু বিদায় নিতে চাই। তবে আমি দর্শকদের থেকে বিদায়টা আগেই নিয়ে নেব, তারপর শেষ করব আমরা আপনার গানে। দর্শক, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এই দীর্ঘ সময় আমাদের শোনার জন্য, আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও ফিরবো কালের কণ্ঠের কালের সুরে, আপনাদের জন্য নতুন গান, নতুন শিল্পী, নতুন গল্প নিয়ে। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে। এটা আমাদের ফার্স্ট অ্যালবামের একটা গান। গানটা লিখেছেন ও সুর করেছেন শাওন আহমেদ।
যে চোখে ছিল ভালোবাসার কথা, সে চোখে আজ শুধু বেদনা বেদনা। যে চোখে ছিল ভালোবাসার কথা, সে চোখে আজ শুধু বেদনা বেদনা। শুধুই তোমায় নিয়ে কত আশায় বুক বেঁধেছিলাম, ভুলি কেমনে বলো, যে চোখে আমায় দেখেছিলাম সে আমায় কি আর পাবো না। যে চোখে ছিল ভালোবাসার কথা, সে চোখে আজ শুধু বেদনা বেদনা।